নির্ণয়ের যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করেছি, আলোচনা করা হয়ে গেছে। যে বিভিন্ন পদ্ধতিতে যথাযথ নির্ণয় করা যায়, কি কি পদ্ধতি আছে সেগুলো আমরা কন্টেন্ট ভ্যালিডিটি, তারপরে ক্রাইটেরিয়ান রিলেটেড ভ্যালিডিটি, তারপরে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, ফেস ভ্যালিডিটি, ফ্যাক্টর ভ্যালিডিটি, হ্যাঁ, তো এগুলো আমরা করেছি, আলোচনা হয়েছে মোটামুটি। এরপরে আমরা দেখব যে যথার্থতা কমে যায় কেন, বা যথার্থতা অভিক্ষার যথার্থতা কমে যাওয়ার কারণ কি, কী কারণে কমে, কতগুলো কারণ আছে। হ্যাঁ, হ্রাসের কারণ কেন কমছে। আমরা আগে নির্ভরযোগ্যতা কমের কারণ দেখেছিলাম, নির্ভরযোগ্যতা হ্রাসের কারণ দেখেছি, এবার যথার্থতা হ্রাসের কারণ দেখবো আমরা। কতগুলো কারণ গোল্ডল্যান্ড বলেছেন, অভিক্ষা যথার্থতা হ্রাসের কতগুলো গুরুত্বপূর্ণ কারণ তিনি বলেছেন। যেমন ধরো, একটা হচ্ছে অভিক্ষার সাংগঠনিক ত্রুটি, মানে যেটা প্রশ্নটা তৈরি করা হচ্ছে তার মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কিছু সমস্যা বা ভুল থাকতে পারে, সেইগুলোর জন্য হতে পারে। এক নম্বর হচ্ছে ত্রুটিপূর্ণ নির্দেশ, যে কি চাওয়া হচ্ছে অভিক্ষার মাধ্যমে, অভিক্ষা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নের কি উত্তর চাওয়া হচ্ছে বা কেমনভাবে উত্তর চাওয়া হচ্ছে, সেইটা হয়তো স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি বা না দেওয়া হতে পারে, তার জন্য ত্রুটি হতে পারে। 2 নম্বর, ভাষার জটিলতা, যে অভিক্ষা পত্রের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে বা যে নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো ভাষার সহজ সরল নয়, ওদের জটিল ভাষা ইউজ করা হয়েছে, সেটাও একটা কারণ হতে পারে যে অভিক্ষার যথার্থতা কমের কারণে। 3 নম্বর, অভিক্ষার কাঠিন্য মাত্রা। আগেও বলেছি, নৈর্ব্যক্তিক নির্ভরযোগ্যতার কমের ক্ষেত্রে কাঠিন্য মাত্রা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ডিফিকাল্টি ভ্যালু, কোশ্চেন খুব সহজ বা খুব কঠিন হলে কিন্তু অভিক্ষার জড়তা কমে যায়, ঠিক আছে। মিডিয়াম ধরনের কোশ্চেন হলে কিন্তু জড়তা ঠিকঠাক থাকে মোটামুটি, ঠিক আছে। কাঠিন্য মান ঠিক করে এটা কিন্তু নির্বাচন করতে হয়, না করলে সমস্যা। উত্তর সংকেত, যদি প্রশ্নের মধ্যে উত্তরের কোনো সংকেত থাকে যে উত্তরটা কী হবে সে প্রশ্ন থেকেই শিক্ষার্থীরা বুঝে যাবে, সেরকম প্রশ্ন থাকলে কিন্তু জনতাটা কমে যাবে। যেমন একটা উদাহরণ দিই, ধরো একটা উদাহরণ দিচ্ছি, ধরো তোমার হচ্ছে কুবলাই খাঁ কী রঙের জামা পরে, কুবলাই খাঁ কী রঙের জামা পরে, তো এর উত্তরটা অনেকে ওখানে পেয়ে যায় কুবলাই খাঁকি রঙের জামা পরে, খাঁকি, ঠিক আছে। এই খা কি রঙের জামা পরে, মানে খাকি রঙের জামা পরে, তো এই খাকিটা খাকি হয়ে গেল, ঠিক আছে। এগুলো তো উত্তর সংকেত, অনেক সময় এরা প্রশ্নের দেওয়া থাকে, সেগুলো কিন্তু যথার্থতা কমের একটা কারণ। বিবৃতির দর্থকতা, মানে বিবৃতিটা ঠিক মতো দেওয়া হয়নি, যে প্রশ্নটা দেওয়া হয়েছে তার যদি কোনো বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতিটা কিন্তু ঠিকঠাক দেওয়া হয়নি, ফলে অনেক সময় ভুল ব্যাখ্যা হয়ে যেতে পারে। অভিক্ষার সংক্ষিপ্ততা, অভিক্ষা খুব ছোট হলে, প্রশ্ন খুব কম হলে জড়তা কমে যেতে পারে। এটা নির্ভরযোগ্যতার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রশ্ন অভিক্ষার দৈর্ঘ্য ছোট হলে কিন্তু জড়তা বা নির্ভরযোগ্যতা কমে যায়, এটা একটা কারণ। এটা নির্ভরযোগ্যতার ক্ষেত্রে আমরা দেখেছি, একই জিনিস দেখেছি। অভিক্ষার অযৌক্তিক বিন্যাস, অভিক্ষার যে প্রশ্নপত্রের যে সিরিয়াল করা হয়েছে কাঠিন্য মান অনুসারে করা হয়নি। প্রথমে কাঠিন্য মান মানে যেটা নির্ভরযোগ্যতার ক্ষেত্রে দেখেছি আমরা, যে প্রথমে সহজ পণ্য, তারপর একটু কঠিন, আরও একটু কঠিন, আরও একটু কঠিন, আরও একটু কঠিন, এরকমভাবে সহজ থেকে কঠিন দিকে যেতে হবে, এটাকে বলে কাঠিন্য মান। বা এটা কিন্তু জড়তার ক্ষেত্রেও কিন্তু এটা একটা কারণ, যে কাঠিন্য মান অনুযায়ী প্রশ্নটা হলে কিন্তু জড়তাটা কমতে পারে, ঠিক আছে। এটা একটা কারণ, কিন্তু কাঠিন্য মান অনুযায়ী প্রশ্নটা কিন্তু করতে হবে। অনুমান সহায়ক উত্তর সজ্জা, অনুমান সহায়ক, যে বেশি এই অনুমান সহায়ক, যে এমন কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো উত্তর যদি শিক্ষার্থীরা অনুমানের ভিত্তি করে দিয়ে দিতে পারে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু জড়তা কমে যেতে পারে। অনুমান, ধরো কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা সত্য মিথ্যা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনুমান সহায়ক উত্তর যেখানে দেওয়ার সুযোগ থাকবে, সেখানে কিন্তু জড়তাটা কিন্তু কমে যাওয়ার একটা মূল কারণ। পদের পুনরাবৃত্তি, এটা নির্ভরযোগ্যতার ক্ষেত্রেও দেখেছি, যে কোনো প্রশ্ন যদি বারবার যদি একই ধরনের প্রশ্ন যদি থাকে, হ্যাঁ, একই ধরনের উত্তরের জন্য বারবার একই রকম প্রশ্ন যদি বারবার থাকে, সেখানে কিন্তু জড়তাটা কমতে পারে। এগুলো হচ্ছে গোল্ডল্যান্ড বলেছে, গোল্ডল্যান্ড এই কারণগুলো দেখেছে। এছাড়াও শিক্ষার্থী সংক্রান্ত কারণ আছে,
এবং নির্ভরযোগ্যতার ক্ষেত্রেও আমরা দেখেছি যে মানসিক অবস্থা, শিক্ষার্থীর মানসিক অবস্থা সবসময় ভালো না থাকলেও জড়তাটা কমে। ধর পরীক্ষার সময় তার মানসিক অবস্থা ভালো নেই, এরাও জড়তাটা কমে কারণ। অনুমান করার প্রবণতা, এমন কিছু প্রশ্ন দেওয়া আছে যেটা এখানে বলা হয় যে সত্য মিথ্যা, এক্ষেত্রে এই যে অনুমান করে উত্তর লিখতে পারবে শিক্ষার্থীরা, এরকম প্রশ্ন থাকলে জড়তা কমে যেতে পারে। অনুমান করতে পারবে এরকম প্রশ্ন থাকলে জড়তাটা কিন্তু কমে যেতে পারে, ঠিক আছে। এটা একটা কমার কারণ, জড়তাটা কমের কারণ। আরও কারণ হচ্ছে অভিক্ষার পরিচালনা ও স্কোরিং নির্দেশনা। অভিক্ষা পরিচালনা, যে অভিক্ষাটা তৈরি করা হলো সেটা যদি ঠিকঠাকভাবে পরিচালনা না করা হয়, অনুকূল পারিপার্শ্বিক পরিবেশ বা তোমার অবস্থা যদি অনুকূল না হয় তাহলে কিন্তু জড়তাটা কম। ধরো পরীক্ষা সেন্টার যদি ঠিকঠাক না হয়, শান্ত স্নিগ্ধ যাতে না হয়, যদি চারদিকে কোলাহল হয়, তার মধ্যে যে পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু জড়তাটা কমে যেতে পারে। স্কোরিংয়ে যে কীভাবে নাম্বার দেওয়া হবে, নম্বর প্রদানের যে ব্যাপারটা, এটা যদি সঠিকভাবে না হয় কিন্তু এটা কিন্তু জড়তাটা কমে যেতে পারে। অভিজ্ঞা পদগুলো উদ্দেশ্যহীনতা, এটা আমরা নির্ভরযোগ্যতার ক্ষেত্রে দেখেছি। অর্থাৎ জড়তা নির্ভরযোগ্যতার এইগুলো কিন্তু প্রায় একই রকম, ঠিক আছে। উদ্দেশ্যহীনতা, প্রশ্ন যেগুলো করবে যেগুলো যদি উদ্দেশ্য কেন্দ্রিক না হয় তাহলে কিন্তু জড়তাটা কমতে পারে। যে বিষয়বস্তুর যে উদ্দেশ্য সেই তার সাথে যদি সম্পর্কিত না হয় তাহলে জড়তা কমতে পারে। এগুলো হচ্ছে কারণ, এগুলো হচ্ছে কারণ, জড়তা কমের কারণ। এছাড়াও তোমার আছে এখানে দেখবে, এখানেও কারণ আছে তোমার হচ্ছে, ধরো এবার ওটা গেল আমাদের জড়তাটা গেল, ঠিক আছে। জড়তাটা আমরা দেখলাম যে জড়তাটা কেন কমছে তার কারণগুলো আমরা দেখলাম, ঠিক আছে। এগুলো হচ্ছে জড়তাটা কমের কারণ। জড়তাটা কমের কারণ আমরা দেখলাম, অনেকগুলো কারণ দেখেছি। জড়তাটা কি জন্য কমছে তার কারণগুলো আমরা দেখলাম। জড়তাটা এখানে শেষ হলো, ঠিক আছে। দেখো আরেকটি বৈশিষ্ট্য আছে ভালো প্রশ্নের, যেটা নৈর্ব্যক্তিকতা বা ব্যক্তি নিরপেক্ষতা। এটা কি না, এমন ধরো একটা প্রশ্ন করা হলো, সেই প্রশ্নের যদি একটাই উত্তর হয় হ্যাঁ নয় না, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু যে পরীক্ষা দেবে বা যে খাতা দেখবে তাদের কিন্তু কোনো ব্যক্তিগত প্রভাব পড়ার জায়গা নেই, ঠিক আছে। কোনো ব্যক্তিগত প্রভাব পড়বে না, সাবজেক্টিভিটি পড়বে না। ধরো একটা প্রশ্ন আছে যে ভারতের রাজধানীর নাম কি, যদি এরকম প্রশ্ন হয়, দিল্লি, সবাই জানে দিল্লি লিখতেই হবে, নতুন দিল্লি বা নয়াদিল্লি লিখতেই হবে। যদি কেউ না লেখে তাই 0, যদি লিখলে ইয়েস 1, ওখানে কোনো হাফের ব্যাপার নেই, বা কোনো 2 নম্বর ব্যাপার নেই। হ্যাঁ দিল্লি লিখলে হ্যাঁ ইয়েস, ওখানে কেউ নাম্বার কাটতে পারবে না, বা কেউ নাম্বার ওই 1-এর মধ্যে কেউ 1.5ও পেতে পারবে না, বা কেউ পরীক্ষক যে 1-এ হাফও দিতে পারবে না, ঠিক আছে। ওই 1 তো 1। তাহলে এইরকম যে প্রশ্নগুলো হয়, এই প্রশ্নগুলোকে কী হয়, এই প্রশ্ন দ্বারা সঠিক মূল্যায়ন হয়, ঠিক আছে। সঠিক মূল্যায়নে তোমার সাহায্য করে এরকম ধরনের প্রশ্নগুলো, ঠিক আছে। এরকম প্রশ্নগুলো সঠিক মূল্যায়নে সাহায্য করে, এখানে কোনো ব্যক্তিগত প্রভাব পড়ে না, ঠিক আছে। এগুলো হচ্ছে নৈর্ব্যক্তিকতা, এটা কী বলে, ব্যক্তি নিরপেক্ষতা বা নৈর্ব্যক্তিকতা, যেখানে ব্যক্তিগত প্রভাব দুজনের পড়তে পারে, একটা যে পরীক্ষা দিচ্ছে আর যে পরীক্ষার খাতা দেখছে, ঠিক আছে। দুজনের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। যদি না পড়ে তার সেটা বলা হবে, সেটা আছে ব্যক্তি নিরপেক্ষতা বা নৈর্ব্যক্তিকতা। এর বৈশিষ্ট্যটার নাম হচ্ছে ব্যক্তি নিরপেক্ষতা বা নৈর্ব্যক্তিকতা। এক্ষেত্রে আমরা যেটাকে বেশি গুরুত্ব দিই, যে নৈর্ব্যক্তিক ধরনের প্রশ্ন বা শর্ট অ্যান্সার টাইপ, একদম শর্ট, হয় 1 নম্বরে, হয় 1 নয় 0, ঠিক আছে। এইরকম প্রশ্নগুলো কিন্তু কোনো ব্যক্তিগত প্রভাব, শিক্ষার্থী, পরীক্ষক বা পরীক্ষার্থী কারোর পক্ষে কিন্তু ব্যক্তিগত প্রভাব পড়ে না। কিন্তু অন্যদিকে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু ব্যক্তিগত প্রভাব পড়তে পারে। শিক্ষার্থী বা পরীক্ষার্থী এমনভাবে লিখলো, এমন ভাষা দিয়ে লিখলো যে টিচার বাধ্য হলো নাম্বার বেশি দিতে, 10-এ হয়তো কোনো টিচার 8 দিল। আবার একটা শিক্ষার্থী একই প্রশ্নের উত্তর লিখেছে কিন্তু তার ভাষা জ্ঞান ভালো হয়নি, লেখাও ভালো হয়নি, তাহলে তাকে 10-এ কিন্তু 6। তথ্য একই, ডেটা একই, কিন্তু গুছিয়ে লেখার ব্যাপার থাকে একটা, ফলে এখানে ব্যক্তিগত প্রভাব পড়তে পারে। পরীক্ষার্থীর তরফ থেকে পড়তে পারে, পরীক্ষকের তরফ থেকে পড়তে পারে। তাহলে ওইরকম ধরনের ক্ষেত্রে কিন্তু মূল্যায়ন সবসময় সঠিক করা যায় না। কোনো টিচার হয়তো 180 নাম্বার দিতে পারে, কোনো টিচার আবার একই খাতা অন্য একজন টিচার দেখছে, সে হয়তো 170 দিতে পারে, ঠিক আছে, বা 60 দিতে পারে। তাহলে
ওটা হচ্ছে পরীক্ষকের ওপর নির্ভর, কে কেমন দৃষ্টিভঙ্গি দিয়ে খাতাটা দেখবে, এক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব পড়ে। বা যে যারা একটা প্রশ্নের উত্তর বিভিন্ন পরীক্ষার্থী লিখেছে, কেউ হয়তো লিখে একই তথ্য দিয়েছে কিন্তু সে গুছিয়ে লিখেছে, ফলে 10-এ হয়তো 9 পেলো, কেউ হয়তো একটু আগোছালোভাবে লিখেছে, সে 10-এ 6 পেলো, এরকম হতে পারে। এইটাকে বলে ব্যক্তিগত প্রভাব। এই ধরনের প্রশ্ন কিন্তু নৈর্ব্যক্তিকতা কমে যায়, হ্যাঁ, নৈর্ব্যক্তিকতা কমে যায়। এর জন্য আমরা ম্যাক্সিমামই ওই শর্ট প্রশ্ন, বিশেষ করে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই প্রশ্নে নৈর্ব্যক্তিকতা বাড়ে। তাই যে বৈশিষ্ট্য কোনো অপেক্ষা ব্যক্তি নিরপেক্ষ বা নৈর্ব্যক্তিক হয়ে ওঠে, সেই বৈশিষ্ট্যকে নৈর্ব্যক্তিকতা বলে। তাহলে যে অপেক্ষায় ব্যক্তিগত প্রভাব পড়বে না, সেই প্রশ্নটাকে বলা হবে নৈর্ব্যক্তিকতা আছে বলবো ওটাকে। তাহলে যে প্রশ্নে যে অপেক্ষায় পরীক্ষার্থী বা পরীক্ষক বা অপেক্ষক কারোর কোনো ব্যক্তিগত প্রভাব পড়ার সম্ভাবনা থাকে না, সেই অপেক্ষাকে বলা হবে, কি বলা হবে, নৈর্ব্যক্তিকতা আছে, সেই অপেক্ষার নৈর্ব্যক্তিকতা আছে। বৈশিষ্ট্য দেখিনি আমরা। প্রতিটি উপাদান নৈর্ব্যক্তিক হলে অভিজ্ঞানটা নির্বাচন। প্রতিটি নৈর্ব্যক্তিক মানে কি, প্রশ্ন উপাদান মানে এখানে প্রশ্ন। তাহলে যদি প্রশ্নগুলো যদি শর্ট অ্যান্সারটাই নৈর্ব্যক্তিক হয়, যদি এমসিকিউ হয় বা শূন্যস্থান হয় বা ফুল তোমার ট্রু ফলস হয় বা তোমার অন্য কিছু হয়, যেগুলো ম্যাচিং হয়, ঠিক আছে, তাহলে ক্ষেত্রে কিন্তু নৈর্ব্যক্তিকতা বাড়ে। ওগুলোকে বলে নৈর্ব্যক্তিক প্রশ্ন। তাহলে প্রশ্নগুলো যদি নৈর্ব্যক্তিক হয় তবেই কিন্তু অপেক্ষাটি নৈর্ব্যক্তিক হবে। প্রতিটি উপাদান বা প্রশ্ন প্রস্তুত করার সঠিক উদ্দেশ্য নির্বাচন করতে হবে। প্রশ্নগুলো তৈরি করার সময় আমার সঠিক উদ্দেশ্য, যে প্রশ্ন তৈরির উদ্দেশ্যটা আগে ঠিক করে নিতে হবে। কারণ এই প্রশ্নে একটা উত্তর হয়, তাহলে আগে উদ্দেশ্যটা কিন্তু ঠিক করে নিতে হবে। নৈর্ব্যক্তিক অপেক্ষার উপাদানগুলি বিভিন্ন মানসিক প্রক্রিয়ার ভিত্তিতে প্রস্তুত করা হয়, যেমন স্মৃতি প্রকাশ করার ক্ষমতা, বিশ্লেষণী ক্ষমতা, যুক্তি প্রদান করার ক্ষমতা। এই সকল মানসিক ক্ষমতাগুলোকে লক্ষ্য রেখেই কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করা হয়। প্রতিটি উপাদানের জন্য নৈর্ব্যক্তিক অপেক্ষা স্পষ্ট নির্দেশনা রাখতে হবে। নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশ থাকতে হবে। উদ্দেশ্য ভিত্তিক উপাদান বা প্রশ্ন নির্বাচন করতে হবে। প্রশ্ন নির্বাচন ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে কেরম প্রশ্ন নির্বাচন করা হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। প্রতিটি উপাদানের মান নির্দিষ্ট হবে এবং পূর্ণমান শূন্য বা শূন্য দ্বারা নির্ধারিত হবে। নির্দিষ্ট প্রতিটি উপাদান মানে এখানে প্রশ্ন কিন্তু, ঠিক আছে, মান নির্দিষ্ট মানে মান হয় 1 হবে, নয় 0 হবে, ঠিক আছে। এরমভাবে যদি উত্তর সঠিক বা ভুল হয় কোনো আংশিক মান প্রদান করা যাবে না। যদি উত্তর সঠিক বা ভুল হয় ওই হাফ বা 1.5 এরকম করে নাম্বার দেওয়া যাবে না, হয় 1 নয় 0, ঠিক আছে, এরকম একটা ব্যাপার থাকে এখানে। হয় পূর্ণ নাম্বার নয় শূন্য নাম্বার, ঠিক আছে, সেটা দিতে হবে। নৈর্ব্যক্তিক অপেক্ষা পুনঃপ্রয়োগ করা সম্ভব হবে। নৈর্ব্যক্তিক অপেক্ষা কিন্তু পুনরায় প্রয়োগ করা যায়, যেহেতু এটা নৈর্ব্যক্তিক। সব ওই হয় হ্যাঁ নয় না এরকম ধরনের প্রশ্ন, তাহলে এটা কিন্তু পুনরায় প্রয়োগ করতে কোনো অসুবিধা নেই। এ ধরনের প্রশ্নগুলো উত্তরপত্র মূল্যায়ন নির্দেশে স্পষ্ট করতে হবে, যাতে সকল পরীক্ষকই সকল উত্তরপত্র ক্ষেত্রে একই। এক্ষেত্রে কোন প্রশ্নে কি উত্তর এটা আগে থেকে ঠিক করে নিতে হবে, যে এই প্রশ্নের এই উত্তর হলে ঠিক, এই প্রশ্নের এই উত্তর লিখলে ঠিক, তা নাহলে ভুল, ঠিক আছে, এইটা লিখে দিই। এটাকে বলে অ্যান্সার কি, এটাকে কি বলে, অ্যান্সার কি থাকতে হবে। তাহলে সবাই যে কেউ কিন্তু এই নৈর্ব্যক্তিক অপেক্ষার মূল্যায়ন করতে পারবে। নৈর্ব্যক্তিক পরীক্ষা উপাদানগুলি যথেষ্ট পরিকল্পনা পরিমার্জনতা নির্বাচন করতে হবে, যাতে স্থান কাল পাত্রের প্রভাব মুক্ত হয়। এর প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট পরিকল্পনা পরিমার্জন এর দ্বারা কিন্তু নির্বাচন করতে হবে, যাতে কোনো রকম বাহ্যিক প্রভাব না পড়ে, নৈর্ব্যক্তিক অপেক্ষার উপাদান নির্বাচন কোনো সূচক না থাকে, কিছু গঠনগত নিয়ম অনুসরণ করতে হবে। এক্ষেত্রে কিন্তু কোনো সূচক নেই, কিন্তু কিছু গঠনগত নিয়ম অনুসরণ করতে হবে। নৈর্ব্যক্তিক অপেক্ষা গঠনের নীতি দেখি আমরা, কিভাবে গঠন করা যায়। প্রিন্সিপালস অফ কনস্ট্রাকশন অফ অবজেক্টিভ টাইপ টেস্ট। রচনার উত্তরপত্রের ক্ষেত্রে শিক্ষার্থী বিস্তৃত উত্তেজনা করে, মূল্যায়ন করে, তা বিশ্লেষণ করে, যখন মান প্রদান করে তখন ব্যক্তিগত প্রভাব, শিক্ষার্থীর ভাষার প্রয়োগ, উত্তর দেওয়ার ধরন, উত্তর বিন্যাসে ভিন্নতা ইত্যাদি নানা বিষয়ে বিচার্য বিষয় হিসাবে ধরে নেন এবং সামগ্রিক একটি মান প্রদান করে। এটা একটু আগে বললাম যে বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু যিনি পরীক্ষা দিচ্ছে, যে পরীক্ষার্থী বা অপেক্ষার্থী, সে যেমন নিজের ভাষার ব্যাপার, উত্তর দেওয়ার ধরন, উত্তর বিন্যাস, হ্যাঁ, এই ক্ষেত্রে সে চেঞ্জ করে নাম্বার কম বেশি পেতে পারে। আবার যে পরীক্ষক যে খাতা দেখছে সেও কিন্তু নাম্বার কম বেশি দিতে পারে।
এক একজন পরীক্ষক এক একটি দৃষ্টিভঙ্গি দিয়ে খাতা দেখে, আবার এক একজন পরীক্ষার্থী এক এক রকম সিস্টেমে লেখে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে কিন্তু নৈর্ব্যক্তিক অভিক্ষা হবে না, এটা নৈর্ব্যক্তিক বলা যাবে না। এই ধরনের প্রশ্নগুলোকে নৈর্ব্যক্তিক প্রশ্ন বলা যাবে না, কারণ এক্ষেত্রে ব্যক্তিগত প্রভাব পড়বেই, ব্যক্তিগত প্রভাব বা পার্সোনাল ইফেক্ট পড়বেই, এটা কিছু করার নেই, ঠিক আছে, বুঝতে পারলে, পড়বেই এক্ষেত্রে। কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যায় মূল্যায়নকারী ভিন্ন ভিন্ন হলে উত্তরের মান ভিন্ন। এক্ষেত্রে যে বললাম যে এক একটা পরীক্ষক বা অভীক্ষক এক একটা দৃষ্টিভঙ্গি দিয়ে খাতা দেখে, ফলে একই প্রশ্নের উত্তর ধর 10 নম্বরে একটা ছেলে একটা একটা প্রশ্নের উত্তর 6 পেলো, আর অন্য মাস্টারমশাই খাতা দেখলে, অন্য পরীক্ষক খাতা দেখলে সে হয়তো ওই একই প্রশ্নের উত্তরে হয়তো 8 পেলো, এরকম হতে পারে, ঠিক আছে। ফলে এগুলো এই যে ব্যক্তিগত প্রভাব পড়ছে ও পরীক্ষক বা পরীক্ষার্থীর বা অভীক্ষক বা অভীক্ষার্থীর, এর ফলে নৈর্ব্যক্তিকতা কমে যাচ্ছে, কিন্তু নৈর্ব্যক্তিকতা কী হচ্ছে, কমে যাচ্ছে। তাই জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই কারণে নৈর্ব্যক্তিক প্রশ্ন তৈরি করতে গেলে, গঠন করতে গেলে কিছু নিয়ম আমাদের ফলো করতে হয়। যেমন ধরো নৈর্ব্যক্তিক অভিক্ষায় উদ্দেশ্যগুলি খুবই সুস্পষ্ট নির্বাচন, যাতে কোনো উদ্দেশ্য অন্য উদ্দেশ্য মিশে না। এক্ষেত্রে প্রশ্নগুলো যে তৈরি করব তার উদ্দেশ্যগুলো আগে ঠিক করে নিতে হবে, যে প্রশ্নের আমার উদ্দেশ্য কী, কী উদ্দেশ্য নিয়ে প্রশ্নটা করছি সেই উদ্দেশ্য আগে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। তার আবার বেশ করে প্রশ্ন করতে হবে। সুস্পষ্ট উদ্দেশ্য অনুযায়ী অভিজ্ঞাপনের প্রতি ক্ষেত্রে পৃথক তালিকা বা কোশ্চেন ব্যাংক তৈরি করতে হবে। সুস্পষ্ট উদ্দেশ্য অনুযায়ী প্রশ্ন তৈরি করতে হবে, আগে কোশ্চেন ব্যাংক করে নিতে হবে। প্রশ্নের ধরন কী কী ধরনের প্রশ্ন হতে পারে? নৈর্ব্যক্তিক প্রশ্ন সাধারণত বহুমুখী নির্বাচন বই বললাম, মাল্টিপল চয়েস কোশ্চেন আমি বললাম একটু আগে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্নের উদাহরণ সবচেয়ে বেশি হচ্ছে এমসিকিউ, যেটা আমরা বেশি দেখবে কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ ব্যবহার করা হয়। 2 নম্বর সামঞ্জস্য নির্ধারক প্রকৃতি, ম্যাচিং প্রশ্ন দেয়, ম্যাচ করো, ঠিক আছে, ম্যাচিং করো। 3 নম্বর সম্পূর্ণকরণ প্রকৃতি বা কমপ্লিশন টাইপ, এটা শূন্যস্থান পূরণ করো। শ্রেণীকরণ টাইপ, ক্লাসিফিকেশন টাইপ, ঠিক আছে, এটা শ্রেণীকরণ করো, কোন শ্রেণীতে পড়ছে, সত্য মিথ্যা, সংক্ষিপ্ত উত্তরধর্মী। এই প্রশ্নগুলো হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। কেন এইগুলো নৈর্ব্যক্তিক প্রশ্ন কেন? কারণ এইসব প্রশ্নগুলোর উত্তর কিন্তু একটাই হয়, ঠিক হলে 1, ভুল হলে 0, ঠিক আছে। এই প্রশ্নের উত্তরগুলো এরকমই হবে। এক্ষেত্রে কোনো পরীক্ষক বা পরীক্ষার্থী অর্থাৎ অভীক্ষক বা অভীক্ষার্থী কারোর কোনো ব্যক্তিগত প্রভাব পড়বে না এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে, ফলে এগুলোকে নৈর্ব্যক্তিক প্রশ্ন বলা যায়। বানান ভুল, ভাষার ধরন বা বাক্যগঠন ইত্যাদি কোনো প্রভাব পড়ে না। এই সকল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে বানান ভুল, ভাষার গঠন এসবের কোনো প্রভাব নেই, ঠিক আছে, যেটা রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে আছে। রচনাধর্মী প্রশ্নের ক্ষেত্রে, এসে টাইপ প্রশ্নের ক্ষেত্রে ওই বানান ভুল, ভাষার গঠন এগুলো প্রভাব পড়ে, কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নের ক্ষেত্রে এসবের কোনো প্রভাব পড়ে না। একটি উপাদান বা পদের অনুরূপ একাধিক প্রশ্ন রাখা যাবে না। একই ধরনের প্রশ্ন একাধিক রাখা যাবে না নৈর্ব্যক্তিক প্রশ্ন। একই ধরনের উত্তর, একটাই উত্তর এরকম প্রশ্ন কিন্তু একাধিক রাখা যাবে না। সমধর্মী প্রশ্নগুলি একই জায়গায় রাখা উচিত। সমধর্মী মানে একই ধরনের, যাদের কাঠিন্য মান একই, এই প্রশ্নগুলোকে একসাথে রাখা উচিত, ঠিক আছে। বিষয় বিবৃতি যত সম্ভব সংক্ষিপ্ত রাখার চেষ্টা করতে হবে। বিষয় বিবৃতি কী লিখতে হবে বা কী করতে হবে, যে নির্দেশাবলী দেওয়া থাকে প্রশ্নে, সেগুলো যথেষ্ট সংক্ষিপ্ত আকারে দিতে হবে, তাহলে সুবিধা হবে, ঠিক আছে। অনুমান করে উত্তর সন্ধানের চেষ্টার সুযোগ প্রয়োগ করতে হবে। এমন প্রশ্ন দিতে হবে যাতে প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা অনুমান করে না দিতে পারে। অনুমান করে উত্তর দিলে কিন্তু ও যথার্থতা বা নৈর্ব্যক্তিকতা সব কমে যাবে। এই জন্য অনুমান করে উত্তর না দিতে পারে এরকম প্রশ্ন কিন্তু এখানে দিতে হবে। অভিক্ষা উপাদান গঠনের সময় উত্তর সংকেত থাকবে না। অভিক্ষা তৈরির সময় কোনো উত্তরের সংকেত, মানে প্রশ্নের ভেতরে কোনো উত্তরের সংকেত থাকবে না। একটু আগে উদাহরণ দিলাম, কুবলাই খা কী রঙের জামা পরে, ওইরকম কোনো প্রশ্ন থাকবে না যে প্রশ্নের উত্তরের ভেতরেই উত্তরের সংকেত আছে, এরকম প্রশ্ন দেওয়া যাবে না। এগুলো হলো তোমার হচ্ছে এর নীতি, কীভাবে আমরা তৈরি করবো, কী কী নিয়ম মেনে নৈর্ব্যক্তিক অভিক্ষার প্রশ্ন তৈরি করা হবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। এবার তাকে উদাহরণ দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এটা উদাহরণ দেওয়া হয়েছে। সম্পূর্ণকরণ প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস, উদাহরণ দেওয়া হয়েছে। বহুমুখী নির্বাচন, এমসিকিউ, এটা খুব গুরুত্বপূর্ণ, উদাহরণ দেওয়া হয়েছে। সামঞ্জস্য নির্ধারক প্রশ্ন, উদাহরণ ম্যাচিং, উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা, শ্রেণীকরণ নীতি, ক্লাসিফিকেশান, এর উদাহরণ দেওয়া হয়েছে। সত্য মিথ্যা নির্বাচনের প্রশ্ন, উদাহরণ দেওয়া হয়েছে, ঠিক আছে।
এগুলো সব উদাহরণ, এগুলো আমরা আলোচনার ব্যাপার নেই, সব উদাহরণ এগুলো। তোমার পরীক্ষা আসতে পারো, তোমার প্র্যাকটিক্যালও একটা কোর্স লাইনে এগুলো নিয়ে করেছে তোমরা। লাস্ট হচ্ছে অভিক্ষার নম। একটি অভিক্ষা নির্দিষ্ট নম দ্বারা গঠিত হয়। নম বলতে যাদের ওপর অভিক্ষাটি প্রয়োগ করা হয় তাদের গড় কৃতিত্বকে বোঝায়। সাধারণত 4 ধরনের হয়: বয়সের নম, গড় নম, পার্সেন্টেজ নম, স্ট্যান্ডার্ড নম। অভিক্ষার নম হচ্ছে কি, ধরো অভিক্ষাটা যে তুমি তৈরি করেছো, সেই তৈরি করার পরে তুমি যে মূল্যায়ন করবে শিক্ষার্থীদেরকে, কার ভিত্তিতে করবে, কিসের ভিত্তিতে মূল্যায়নটা করবে, যে শিক্ষার্থীদের কৃতিত্ব বা পারদর্শিতা যে আমরা মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা কিসের ভিত্তিতে করব। একটা নির্দিষ্ট নিয়ম বা নর্ম থাকবে, তার ভিত্তিতে আমরা মূল্যায়ন করব। 4 ধরনের নর্ম: বয়সের নর্ম, বয়স অনুযায়ী মূল্যায়ন, একই বয়সে ছেলেদের আলাদাভাবে মূল্যায়ন করা যাবে। গ্রেড নর্ম, গ্রেড কত নাম্বার পাচ্ছে তার ভিত্তিতে মূল্যায়ন করা যেতে পারে। পার্সেন্টাইল, কত পার্সেন্ট নাম্বার পেতে তার ভিত্তিতে মূল্যায়ন করতে পারি। স্ট্যান্ডার্ড স্কোর নর্ম, ঠিক আছে, আদর্শ স্কোর নর্ম, এগুলো সব নর্ম বা নিয়ম। এই নিয়মের ভিত্তি করে কিন্তু তোমার কী করা হবে, শিক্ষার্থীদের বা মূল্যায়ন করা হবে, যারা পরীক্ষা দেবে তাদের মূল্যায়ন করা হবে। লাস্ট হচ্ছে অভিক্ষা যতটা ইউজেবিলিটি অফ টেস্ট। এটা লাস্ট হচ্ছে অভিক্ষার ব্যবহার্যতা। অভিক্ষাটা এমন করতে হবে যাতে শুধু তুমি যে অভিক্ষা তৈরি করবে সে একাই ব্যবহার করতে পারবে, বাকি কেউ ব্যবহার করতে পারবে না, এইরকম অভিক্ষা করা যাবে না। অভিক্ষা এমন তৈরি করতে হবে যাতে সবাই, যে কেউ ব্যবহার করতে পারে, ঠিক আছে, যে কেউ অভিক্ষাটাকে ইউজ করতে পারে। যদি এরকম মনে করে যে আমি যে অভিক্ষাটা তৈরি করেছি সেটা আমি একাই ইউজ করবো, আর কেউ করবে না, তাহলে সেটা ভালো অভিক্ষা হলো না, কিন্তু তার ক্ষেত্র অনেক সীমিত বা সংকীর্ণ হয়ে গেল। তো অভিক্ষা এমন তৈরি করতে হবে যাতে অধিকাংশ মানুষ, যে কোনো জায়গার মানুষ ব্যবহার করতে পারে। ওটাকে বলে পারদর্শিতার অভিক্ষা বা আদর্শায়িত অভিক্ষা, ঠিক আছে, বা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। তাহলে অভিক্ষায় ইউজেবিলিটি এটা ব্যাপার আছে, যে ব্যবহারযোগ্যতা, কতজন ব্যবহার করতে পারছে। তোমার ধরো তুমি একটা অভিক্ষার পত্র তৈরি করেছো, এবার এমন একটা অভিক্ষাপত্র তৈরি করলে যেটা তুমি ছাড়া আর কেউ সেইটা ব্যবহার করতে পারবে না, ঠিক আছে, তাহলে সেটা কি হলো, সেটা কিন্তু ভালো প্রশ্ন হলো না, মানে সেটা তোমার অনাদর্শিত অভিক্ষা বা নন স্ট্যান্ডার্ডাইজ প্রশ্ন হয়ে গেল, বা ধরো ওর ক্ষেত্রটা অনেক সীমিত বা সংকীর্ণ। কিন্তু যদি নিয়মকানুন মেনে প্রশ্ন তৈরি করো তাহলে সেটা কিন্তু অনেকে ব্যবহার করতে পারে। এটা হচ্ছে ব্যবহার্যতা, যে কতদিন ব্যবহার করতে পারছে। কোনো যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন যদি অভিক্ষা খুব বড় হয় তাহলে তা শেষ করতে অনেক সময় লাগবে, তখন এটিকে ব্যবহার করতে অনেক অসুবিধা হবে। তাই অভিক্ষার সুব্যবহারের জন্য দৈর্ঘ্যের কথা মাথায় রাখতে হবে। মানে খুব বড় অভিক্ষা করা যাবে না, কিন্তু খুব ছোট করা যাবে না, খুব বড় করা যাবে না। এছাড়া আবার ছোট করলে আবার তার নির্ভরযোগ্যতা বা যথাযথতা কমে যাবে, তাই জন্য খুব ছোট করা যাবে না, খুব বড় করা যাবে না। অভিক্ষা স্কোরিং পদ্ধতি ভালো হওয়া দরকার, যে সরল হওয়া, যে কিভাবে নাম্বার প্রদান করা হবে সেই নিয়মটা কিন্তু সহজ হওয়া দরকার। যদি স্কোরিং পদ্ধতি জটিল হয় তাহলে দেখা যাবে যে অনেকে ব্যবহার করতে পারছে না, ঠিক আছে, এইটা একটা জিনিস। তাহলে অভিক্ষা দৈর্ঘ্য কম হতে হবে, স্কোরিং পদ্ধতি ভালো হতে হবে। এগুলো হচ্ছে তোমার অভিক্ষাটি ব্যবহার, যাতে তাহলে এমনভাবে অভিক্ষা তৈরি করতে হবে যাতে অনেকেই, ম্যাক্সিমাম মানুষ এটাকে ইউজ করতে পারে। নৈর্ব্যক্তিক অভিক্ষা নির্ভরযোগ্যতা যাতে বজায় রেখে তৈরি করা যায়, তাই তবে খুবই পরিশ্রম সাধ্য, ব্যয়বহুল। এই অভিক্ষা তৈরি করা যায় খুব সিস্টেম মেনে করা যেতে পারে, নির্ভরযোগ্যতা যথাযথতা সব কিছু দেখে শুনে তৈরি করা যেতে পারে, কিন্তু সেটা খুব পরিশ্রম সাধ্য ও সময়বহুল। যথেষ্ট যত্ন ও দক্ষতার সাহায্যে নৈর্ব্যক্তিক অভিক্ষা উপাদানগুলি প্রস্তুত করতে হয়, যাতে নিখুঁতভাবে ব্যক্তিগত পার্থক্য নির্ণয় করা সম্ভব, ব্যক্তিগত প্রভাবমুক্ত হয় নৈর্ব্যক্তিক ঘটে। যুক্তিবাদী মানসিকতা, বিশ্লেষণী ক্ষমতা এবং অতি অল্প সময়ে শিক্ষার্থী সমগ্র পারদর্শিতা বিচার করা সম্ভব হয় এই ধরনের অভিক্ষা। তবে বাস্তবিক কি যে কোনো অভিক্ষা সঠিক গুণমান নির্ভর করে এই অভিক্ষা যথাযথ নির্ভরযোগ্যতা ও নৈর্ব্যক্তিকতা সবকটি বৈশিষ্ট্য যথাযথ পালিত হয়। তাহলে অভিক্ষা ভালো হবে যার নৈর্ব্যক্তিকতা ভালো থাকবে, যথার্থতা ভালো থাকবে, ব্যবহার্যতা ভালো থাকবে, নির্ভরযোগ্যতা ভালো থাকবে। এরকম অভিক্ষা কিন্তু যথেষ্ট ভালো অভিক্ষা হবে, সবাই ইউজ করতে পারবে। কিন্তু মুশকিল হচ্ছে বাস্তবে আমাদের মনে দেশে আর কি এত ভালো প্রশিক্ষণপ্রাপ্ত প্রশ্নকর্তা বা অভিজ্ঞ যে প্রশ্ন তৈরি করবে সেরকম ব্যক্তি পাওয়া মুশকিল। বলে সবসময় যে একদম স্ট্যান্ডার্ডাইজ মানে আদর্শায়িত অভিক্ষা, ভালো অভিক্ষা কিন্তু আমাদের দেশে তৈরি করা সম্ভব হয় না। মানে আমরা অভিক্ষার বৈশিষ্ট্যগুলো দেখলাম যে একটা ভালো অভিক্ষার বা একটা স্ট্যান্ডার্ডাইজ
অভিজ্ঞতা বা আদর্শায়িত প্রশ্নের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো আমরা দেখলাম। তার মেন হচ্ছে চারটে চারটে মেন হচ্ছে চারটে বৈশিষ্ট্য। একটা হচ্ছে তার নির্ভরযোগ্যতা থাকবে, ঠিক আছে, বা রিলায়েবিলিটি থাকবে। 2 নম্বর যথার্থতা থাকবে, যেটাকে বলা হচ্ছে তোমার হচ্ছে ভ্যালিডিটি থাকবে। 3 নম্বর নৈর্ব্যক্তিকতা থাকবে, যেখানে কারোর ব্যক্তিগত প্রভাব পড়বে না। আর 4 নম্বর হচ্ছে ব্যবহার্যতা বা ইউজেবিলিটি থাকবে। তার চারটে মেন, একটা রিলায়েবিলিটি, 2 নম্বর ভ্যালিডিটি, 3 হচ্ছে অবজেক্টিভিটি, আর 4 নম্বর ইউজেবিলিটি। এই চারটে মেন বৈশিষ্ট্য একটা ভালো অভিজ্ঞতা। এইগুলো মেনটেন করে যদি প্রশ্ন তৈরি করা যায়, সেই প্রশ্নটা একটা ভালো প্রশ্ন হবে, গুড টেস্ট, ঠিক আছে, আদর্শায়িত অভিজ্ঞতা হবে। কিন্তু দুর্ভাগ্য বিষয়, সবসময় এগুলো মেনটেন করা যায় না, ফলে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এবারে তোমাদের কোর্স 9-এর আমার যে সেকেন্ড ইউনিটে যেটা আলোচনার বিষয় সেটা শেষ হলো। দেখবে এখানে মেন প্রশ্ন যেটা আসে, ওই নির্ভরযোগ্যতা আর যথার্থতা, হ্যাঁ, মাপার পদ্ধতি, যে কোনো একটা পদ্ধতি আলোচনা করো, দেখবে প্রশ্ন সালে কোশ্চেন দেখবে এইরকম প্রশ্ন কোর্স 9 সেকেন্ড হাফের এই সেকেন্ড ইউনিটে ম্যাক্সিমাম আসে, যে নির্ভরযোগ্যতা আর যথার্থতা, এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। সবাই একটু ভালো করে দেখবে। চ্যাপ্টারটা আজকে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবে।